অত্যন্ত প্রয়োজনীয় বিষয় যে প্রত্যেকটা লোকের তার অস্তিত্ব কিন্তু তার ভূমির পরে, তার বসবাস, শিল্প, কলকারখানা, কৃষি, মৎস্য, পশুপালন সব কিছু কিন্তু ভূমিতে। আমাদের এভরি ডেভেলপমেন্ট ওয়ার্ক, প্রত্যেকটা উন্নয়ন কাজই কিন্তু ভূমিতে। অতএব ভূমি না থাকলে কোনো কাজই নাই, কোনো কাজই নাই। অফিস থেকে আরম্ভ করে বাসস্থান, এটাও ভূমিতে। অতএব একটা কান্ট্রি মানে তো ল্যান্ড, সে ল্যান্ডের ম্যানেজমেন্ট রাষ্ট্রের যেমন আছে, ব্যক্তি মালিকানা ব্যক্তিদেরও সেটা রয়েছে। এখন এখানে যে সমস্যাগুলি অনেক বক্তা বলেছেন। বিশেষ করে আমাদের অতিরিক্ত বিভাগীয় কমিশনার ম্যাডাম যে কথা বলেছেন, কয়েকটি তিনি সাজেশন রেখেছেন। আমাদের জেলা প্রশাসক আজকের সভাপতি মহোদয়ও তিনি বেশ কতগুলি পয়েন্ট দিয়েছেন। আমি এগুলি রিপিট করতে চাচ্ছি না। আমি তাদেরকে অনুরোধ করব যে আপনারা পয়েন্টগুলি সবই পাঠান এবং এইগুলি যাতে সমাধান করা যায়। প্রয়োজনে আইন মন্ত্রণালয়ের সঙ্গে বসে সেগুলি কিভাবে সমাধান করা যায় সেই উদ্যোগ আমি নেব এবং আমরা এর সমাধান একটি অবশ্যই নিয়ে আসব। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি চেয়েছেন যে একটা স্মার্ট সোনার বাংলা। এখানেই প্রশ্ন আসে যে আমাদের এই দেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি আমাদের স্বপ্ন দেখাইছিলেন বাঙালি হওয়ার, যিনি আমাদেরকে স্বপ্ন দেখায় একটি দেশ দিয়ে গেছেন, সেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন যেটা ছিল, সেই স্বপ্ন পূরণে তার কন্যা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এবং এই কাজের ভিতর ভূমির যে গুরুত্ব বললাম, সেই গুরুত্ব উপলব্ধি করে তিনি দিক নির্দেশনা দিয়েছেন যে স্মার্ট বাংলাদেশ করতে গেলে স্মার্ট ভূমি ব্যবস্থাপনা দরকার। আর স্মার্ট নাগরিক হলে তাকে সব বিষয়ে স্মার্ট হতে হবে। এখানে আমি যে কথাটা বলতে চাই যে আমরা যে পদ্ধতিতে যাচ্ছি, এই বৈশাখ মাস থেকে অনলাইনে খাজনা দেওয়া শুরু হয়েছে। বিষয়টি প্রথম পর্যায়ে নিঃসন্দেহে জটিল এবং জটিলতা কাটায় উঠতে সময় লাগে। তবে আস্তে আস্তে বিষয়টা কিন্তু এখন অনেকেই অনুধাবন করেছেন এবং এটা আস্তে আস্তে সহজতর হচ্ছে এবং সকলে এটাকে ভালো বলছেন, স্বাগত জানাচ্ছেন। তো এই স্বাগত এখানে থেমে থাকলে আমাদের চলবে না। এখানে কিন্তু আরও অনেক বিষয় রয়েছে। সেই বিষয়গুলি সম্পর্কে হচ্ছে এই যে বিষয়গুলি জানতে হবে, বুঝতে হবে। আমরা যারা শিক্ষিত তারাও কিন্তু ভূমির বিভিন্ন বিষয়গুলি সম্পর্কে আমাদের ধারণা নেই, কারণ আমরা পড়ি নাই, আমরা প্র্যাকটিক্যালি কাজ করি নাই। যারা কাজ করেছেন তারা জানতে পারেন। তো এখন এটা জানার জন্য আমরা কিন্তু একটা সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যে নবম শ্রেণীর জীবন জীবিকা যে সাবজেক্ট আছে, সেই সাবজেক্টের ভিতর আমরা ভূমি সম্পর্কে যে প্রাথমিক তথ্যগুলি আমরা ঢুকাইছি। অতএব যে ছেলে 9-10 পর্যন্ত পড়বে, ছেলে মেয়ে তারা কিন্তু এই বিষয়টি জানতে পারবে। সেখানে ভূমির রেকর্ড, খতিয়ান বা নামজারি কাকে বলে, খাজনা দেওয়া ইত্যাদি, ওয়ারেস থেকে কি করে জমি নিজের নামে আনা যাবে, দলিল কত প্রকার ইত্যাদি দিয়ে সেগুলি দেওয়া হচ্ছে। এগুলি জানলে তখন কিন্তু অনেক ওই যে বিভিন্ন যারা থার্ড পার্টি থাকে এদের খপ্পরে পড়ার থেকে তারা রেহাই পাবেন। তো আমাদের এই কাজগুলিতে এখন সম্পৃক্ত হতে হবে আপনাদের। আমরা এই সপ্তাহ করে চুপ করে বসে থাকবো তা নয়, সারা বছর আমাদের চলবে এবং আমরা আরও পরিকল্পনা নিতে যাচ্ছি যে আমরা ইউনিয়ন পর্যায়ে, ইউনিয়নের নির্বাচিত প্রতিনিধি, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, এসি ল্যান্ড, ইওনো, ডিসি সাহেব, মূলত আমাদের বিভাগীয় কমিশনার,
ডিসি সাহেবদের নেতৃত্বে আমরা উপজেলা, ইউনিয়ন এবং ইউনিয়ন ভূমি কর্মকর্তাদের ভিতর দিয়ে প্রত্যেকটা ওয়ার্ডে বা গ্রামে আমরা একবারে সর্বসাধারণকে হাতে কলমে শেখাতে চাই। এবং হাতে কলমে কি শেখানো হবে? রেজিস্ট্রেশন অনলাইনে হবে বা রেজিস্ট্রেশন হবে। রেজিস্ট্রেশনের সময় সাব রেজিস্ট্রারের সামনে কম্পিউটারে ওই জমির সমস্ত তথ্য তথা ম্যাপ থাকবে। তিনি ওই জমিটা রেজিস্ট্রি করার সাথে সাথে অনলাইনে এসি ল্যান্ডের কাছে পাঠাবেন। এসি ল্যান্ডের কাছে গেলে এসি ল্যান্ড অনলাইনে সব কিছু তথ্য জেনে সেটার নামজারি করে দেবেন এবং যিনি গ্রাহক তিনি অনলাইনে পর্চা পাবেন এবং অনলাইনে তিনি খাজনাও দিতে পারবেন, বাড়ি বসে খাজনা দিতে পারবেন আপনি। এবং খাজনা দিয়ে যে খাজনা রসিদ সেটাও পাবেন এবং এইগুলি ডাকযোগেও পাঠানো হচ্ছে। তো এই হিসাবে আমরা এই কাজগুলিকে এগিয়ে নিয়ে যেতে চাচ্ছি। এবং আমাদের আপনারা জানেন সিএস খতিয়ান, তৎকালীন অবিভক্ত ভারতবর্ষে ব্রিটিশ শাসক যখন ছিল তারা প্রথম কিন্তু জরিপটা করে ম্যাপ করেছিল এবং এই যে জরিপের ম্যাপ এটাকে সিএস ম্যাপ বলা হয়, অর্থাৎ শিকল দিয়ে টেনে করেছিল। সেই হিসাবে সিএস ম্যাপ 98% কারেক্ট। পরবর্তীতে তখন জমিদারি প্রথা ছিল, জমিদারি প্রথা 1950-তে এসে যখন জমিদারি প্রথা উচ্ছেদ হলো তখন 1954-এ যে আরেকটি অ্যাক্ট এস্টেট অ্যাকুইজিশন, এই এস্টেট অ্যাকুইজিশন অ্যাক্টের মাধ্যমে যখন জমিদারি প্রথা চলে গেল তখন আরেকটি জরিপ হলো, সেইটা হচ্ছে এস্টেট অ্যাকুইজিশন থেকে স্টেটের এস, অ্যাকুইজিশনের এসে খতিয়ান। এই এসে খতিয়ানে কিন্তু ম্যাপ হয় নাই, হাতে রেকর্ড অনেক ভুলে ভরা। এবং পরবর্তীতে ওয়ারেস চেঞ্জ হচ্ছে, মারা যাচ্ছে, আসতেছে, দলিল হচ্ছে। একজন বক্তা এখানে বলেছেন কোন সূত্রে, আমাদের অতিরিক্ত বিভাগীয় কমিশনার ম্যাডামই বলেছেন কোন সূত্রে কোন দলিল থেকে কিভাবে আসলো জমিটার উল্লেখ নাই। হতে হতে দিন দিন কিন্তু বোঝা বাড়তে আসে। আর কেসের পর কেস, লক্ষ লক্ষ কেস, সিভিল স্যুট ওই কোর্টে পড়ে রয়েছে। বঙ্গবন্ধু তার এক বক্তৃতা বলেছিলেন যে এই সিভিল কেস পিতা দিয়ে যাবে তার পুত্রের কাছে ফাইল, পুত্র তার পুত্রের কাছে দিয়ে যাবে, তাও অনেক সিভিল কেস মাথা ওঠে না। অতএব সিভিল কেসে গেলে ওই ফ্যামিলি একেবারে শেষ, একেবারে শেষ। সেই জন্যে মীমাংসা অবস্থা, মানে মীমাংসাটা কীভাবে হতে পারে, মীমাংসা নিজেরা করলে হয়। এখন সরকারও চিন্তা করছে, আমাদের যে মানে আইন বিভাগও চিন্তা করতেছে, আমাদের মহামান্য আদালত তারাও চিন্তা করতেছেন যে একটা সালিশ নিম্ন পর্যায়ে কোর্টের মাধ্যমে বিচারকের সামনে মিউচুয়ালি তাদেরটা রফাই নিয়ে আসা যায় কিনা। যদি এ ধরনের হয় তাহলে কেস কিন্তু দ্রুত গতিতে কেসগুলি নিষ্পত্তি হবে। এখন কেস নিষ্পত্তি হয়ে গেল, হওয়ার পরে পুনরায় কেস হবে কিনা? না, আমরা যে পদ্ধতিতে যাচ্ছি সেই পদ্ধতিতে পুনরায় কেস হওয়ার সুযোগ থাকবে না। সেটা কি? সেটা হচ্ছে এই ওয়ান পার্সন ওয়ান খতিয়ান ওয়ান ম্যাপ, অর্থাৎ অন দাগে তার ম্যাপ হয়ে যাবে। একই খতিয়ানে এজমালির সম্পত্তি যেটা বলে যে বহু মালিক থাকে, এজমালি ভাই বোন রেকর্ড করে সব এজমালি, সেখানে অংশ ফেলানো থাকে কমানভাবে। এই অংশ দাগ আছে অনেক, সবার তালি সব দাগেই জমি আছে। কেউ বিক্রি করতে গেলে ওইভাবে বিক্রি করলো, যে কিনলো সে কোথায় যায় খতিয়ান নেবে, খতিয়ান নিল কিন্তু প্লট কোথায়? প্লট বলে যে তুমি সব দাগে দাগে যাও, 2 শতক 1 শতক করে। ঠিক অবস্থাটা কি? এই এখন আমরা এই পদ্ধতিতে যেতে চাচ্ছি যে ওয়ান পার্সন ওয়ান খতিয়ান এবং অন ম্যাপ, যার যতটুকু অংশ তাকে ততটুকু দিয়ে তার খতিয়ান পৃথক হয়ে যাবে এবং ওই জমিটুকুই মার্কিং করে তাকে প্লট করে দেওয়া হবে।
প্লট করে দেওয়া হবে। এবং এখন ওয়ারেস কায়েম করে মিউটেশন করতে গেলে আমরা সেই পদ্ধতিতে যেতে চাচ্ছি, নিজেরা ভাগ করে তারপরে বন্টন নামা রেজিস্ট্রি করে তারপরে নামপত্তন করতে হবে। অর্থাৎ যখনই হলো তখন পৃথক পৃথকভাবে ম্যাপ করে পৃথক খতিয়ান দিয়ে দেওয়া হলো। তাহলে হবে কি, ভবিষ্যতে যে কিন্তু এই ভাগাভাগি নিয়েই কিন্তু বেশি কেস কাজ হয়। আর সিভিল কেসে 7 জন ভাগিদার, একজন অনুপস্থিত থাকলে ডেট পড়তেই থাকে। এই যে অবস্থা, আমরা চেষ্টা করছি সেই পথে যাওয়ায়, অবশ্য সময়ের সাপেক্ষ, কারণ বহু কেস যা পেন্ডিং সিভিলে সেগুলির সমাধানে আনা যাবে না যদি তা আপোষে মীমাংসা না আসে। তবে যেগুলি পরিষ্কার আছে সেগুলিকে আমরা সেই কায়দায় নিয়ে যেতে চাচ্ছি। এবং এখানে আমাদের ডিসি মহোদয় বেশ কয়েকটা কথা বলেছেন, বা আমাদের বিভাগীয় অতিরিক্ত কমিশনার তিনিও কতগুলি সাজেশন দিয়েছেন, বিভাগীয় কমিশনার সাহেবও কিছু সাজেশন দিয়েছেন। যেহেতু তারা এটা ডিল করেন, আমি আবারও অনুরোধ করব যে তারা এগুলি একটু লিখিতভাবে আমাদের কাছে দিয়ে দিলে আমরা এগুলি সুরাহা করে এগিয়ে যেতে চেষ্টা করব। তো আমি বক্তব্য বাড়াতে চাচ্ছি না। আজকের এই আবহাওয়ার মধ্যেও আপনারা যথেষ্ট উপস্থিত হয়েছেন। চট্টগ্রাম আমাদের মানে অর্থনৈতিক ক্যাপিটাল বলা হয়, এবং ইতিহাসে চট্টগ্রামের ইতিহাস অত্যন্ত উজ্জ্বল, সে ব্রিটিশ টাইম থেকে। অতএব প্রাকৃতিক বৈচিত্র্যে ভরা, একজন এখানে বলেছেন, আসলে তাই, পাহাড়, সমতল, আবার সমুদ্র থেকে আরম্ভ করে সব কিছু আছে। তো আমরা এই সুন্দর চট্টগ্রামকে আরও সুন্দর করতে চাই, আপনাদের সার্বিক সহযোগিতা চাই। আমাদের ডিসি মহোদয় কতগুলি কথা বলেছেন, সেই সূত্র নিয়ে আরেকটু আমি বলবো। আমাদের পুকুর, খাল, নাল, নদী এগুলিকে সংরক্ষণ করতে হবে। উনি ইতিমধ্যে বেশ হাট জমি উদ্ধার করেছেন, সেখানে অনেক পার্ক করেছেন, ইউনিয়নে একটা করে খেলার মাঠ করেছেন। আমি বলবো যে খেলার মাঠের সঙ্গে মেয়েদের পৃথক খেলার ব্যবস্থা করে দিলে আরও বেশি ভালো হবে, কারণ মেয়েরাও এখন খেলাধুলো করছে। এটা সারা বিশ্বে, এমনকি সৌদি আরব পর্যন্ত সেখানেও খেলাধুলো শুরু হয়েছে। আগের সেই অবস্থা এখন নাই। তো আপনারা সেটা করবেন। এবং নদীগুলির জন্য যেটা বলেছেন আপনারা, আমরাও চিন্তা করছি যে এগুলি প্রয়োজন হলে সংস্কার করে সংরক্ষণ, মালিকানা থাকলে মালিকানা তার থাকুক, সেখানে তিনি মাছ চাষ করুন, তাতে অসুবিধে নাই। পুকুরকে পরিবর্তন করা যাবে না। আরেকটি বিষয় যেটা মাননীয় প্রধানমন্ত্রী খুব গুরুত্ব দিয়ে বলেছেন, সেটা হচ্ছে কৃষি জমি শ্রেণী পরিবর্তন করা যাবে না। আমি ডিসি মহোদয়, বিভাগীয় কমিশনার মহোদয় বা অতিরিক্ত যিনি আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করব, আইন নাই। আমরা আইন তৈরি, আইনের অলরেডি আমাদের তৈরি আমরা শুরু করেছি। এটা পাশ করে বের করতে কিছু সময় লাগবে। পাশ করে বের করে 3 ফসলি জমি, 2 ফসলি জমি কোনো ক্রমেই শ্রেণী পরিবর্তন হবে না। 1 ফসলি জমিতেও যদি কোনো কিছু শ্রেণী পরিবর্তন করতে হয়, সরকারের অনুমতিক্রমে করতে হবে। অকৃষিযোগ্য জমি সেগুলিতে আমাদের বসতি, শিল্প, বাণিজ্য ইত্যাদি সেই সব জায়গাগুলিতে যাবে। অর্থাৎ পরিকল্পিতভাবে কৃষি জমি নষ্ট করা যাবে না। আমাদের যে পরিমাণ কৃষি জমি প্রতি বছর চলে যাচ্ছে, তাতে 50 থেকে 70 বছরের ভিতর বাংলাদেশে কোনো কৃষি জমি থাকবে না। আর কৃষি জমি যদি না থাকে, তাহলে দেশের মানুষকে বাঁচানো যাবে না। 100 তলা বিল্ডিং করে আর যত মার্কেট করেন, সমস্ত কিছুর মূলে যে আপনাকে অন্তত 2 বেলা 3 বেলা খেতে হয়। আর আপনি যদি 100 তলার পরেও থাকেন, কৃষকের মাঠের থেকে আপনার ভাত, রুটি, মাছ, মাংস, ডিম, দুধ, ফল, ফুলরি, শাক, সবজি এভরিথিং আসতেছে কিন্তু কৃষি খামারের থেকে। অতএব আমাদের সজাগ হতে হবে, কৃষি জমি ভরাট নয়। আমি ডিসি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করব যে আপনারা সামারি পাওয়ারে যেখানে বালি ভরাট, মাটি ভরাট করবে, আপনি শ্রেণী দেখেন, দেখে আপনি বন্ধ রাখতে পারেন।
এ পাওয়ার আপনার রয়েছে, আপনার ম্যাজিস্ট্রেট হিসেবে সে ক্ষমতা রয়েছে। আর নদীগুলি সংরক্ষণ করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী এটাও বলেছেন যে আমাদের নদী আগে হয়তো 1000 ফিট চওড়া ছিল, এখন অত দরকার নাই। সেটা বলা জরিপের মাধ্যমে নদী কমিশন সেটা নির্ধারণ করবেন। নির্ধারণের পরে যদি কোনো বাড়তি জমি থাকে আমরা ব্যবহার করব, সরকার ডিসিশন নেবে। সেটা মানে গরিব কৃষকদের ভিতর কৃষিযোগ্য হলে দেওয়া যেতে পারে, অথবা মার্কেট করা যেতে পারে, শিল্প কলকারখানা করা যেতে পারে, সেখানে বসতি যেটা আমরা এখন গরিব মানুষেরও দিচ্ছি দেওয়া যেতে পারে। কিন্তু দেখতে হবে যে জমি শ্রেণী মানে সেই নদীটা ভরাট, আমার ভবিষ্যতে আমার ওই নদী আবার খনন করতে হবে কিনা, এটা ডিসিশন নেবে কিন্তু নদী কমিশন। সেভাবে আমরা অত্যন্ত তীক্ষ্ণ দৃষ্টি রেখে প্রতিটি বিষয়ে আমরা কাজ করছি। এবং আমি আপনাদের স্পষ্ট একটা কথা বলতে চাই যে আমাদের কথায় কথা আমরা জাতির পিতার কথা বলি, আমরা মুক্তিযুদ্ধের কথা বলি, আমাদের বীর মুক্তিযোদ্ধা শহীদ যারা হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাই, অবশ্যই এটা জাতির কর্তব্য। কিন্তু তাদের শ্রদ্ধা জানানোর সবথেকে বড় জিনিস হবে যদি আমরা একটা সুন্দর বাংলাদেশ তৈরি করতে পারি, যেটা তাদের রক্তত্যাগের ভিতর দিয়ে সুখী সমৃদ্ধ সোনার বাংলা বঙ্গবন্ধু চেয়েছিলেন। আমাদের 30 লক্ষ শহীদ হয়েছেন তার জন্যে, আমাদের 2 লক্ষ মা বোন সম্ভ্রম দিয়েছেন সেই কারণে। অতএব আমাদের সকলের সুখ সমৃদ্ধি বজায় রাখতে গেলে জমির ব্যবস্থাপনা সুষ্ঠু যদি না হয় তাহলে কোনো ক্রমেই কোনো কিছু টিকে থাকবে না। আজকে আমরা ব্যবসা বাণিজ্য অর্থবিত্ত এর জন্যে কিন্তু অনেকে আমরা মরিয়া হয়ে যাচ্ছি। হাজার হাজার কোটি টাকা হলেও কিন্তু টাকার নেশা অনেকে পেয়ে বসেছে, তাতেও যেন হচ্ছে না। এটা কোনো সমৃদ্ধি নয়, আর এতে কোনো শান্তি নেই। শান্তি হচ্ছে সুষম বন্টনের মাধ্যমে। দেশের প্রতিটি মানুষ যদি তার খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা এবং স্বাস্থ্য এগুলি নিশ্চয়তা পায়, এবং সেগুলি পাতে গেলে আমাদের একটি সুন্দর নাগরিক সমাজ ব্যবস্থা গড়ে তুলতে হবে। আমরা আমাদের নিজেদের বিবেকের কাছে প্রশ্ন করে নিজেরাই যেন নিজেদেরকে আমরা সঠিক পথে পরিচালিত করতে পারি, সেটা আমাদের মন্ত্রীর থেকে আরম্ভ করে সাধারণ নাগরিক পর্যন্ত। আমাদের কিন্তু একটা অভ্যাস হয়ে গেছে যে আমি সমালোচনা করি আর একজন করে আমার, কিন্তু আমাদের সমালোচনা যদি আমি আমারটা করি যে আমি কি করছি, এবং প্রত্যেকে তার সমালোচনা করলে কিন্তু আর সমালোচনা কাজ হয়, আমরা সংশোধিত হতে পারি। এই কথাগুলি একটু বাড়তি বললাম এই কারণে আমার যথেষ্ট বয়স হয়েছে, বঙ্গবন্ধুর স্পর্শ পেয়েছি। 67 সালে MA পাশ করে তখন থেকে হেডমাস্টার 39 বছর ছিলাম। যে পরিবর্তনের ভিতর দিয়ে উন্নতি যথেষ্ট হচ্ছে, কিন্তু মূল্যবোধের অবক্ষয় যেটা হচ্ছে, আমি ওই নাস্তা করতে করতে আমি বিভাগীয় কমিশনার ডিসি সাহেব বা আমাদের অতিরিক্ত কমিশনার পুলিশ অতিরিক্ত কমিশনার থেকে ওনাদের সঙ্গে আলাপ করছিলাম। মূল্যবোধের যে অবক্ষয় হয়ে যাচ্ছে এই সম্পর্কে কিন্তু আমাদের সকলকে সজাগ হতে হবে। আমাদের বীর মুক্তিযোদ্ধা যারা রয়েছেন বা সমাজে যারা আপনার এখানে এলিট পার্সন আসছেন, আমাদের এখানে কিছু ছাত্রছাত্রীও আসছে, তো আমরা শুধু কি টাকা অর্থবিত্ত শুধু বহুতল বিশিষ্ট বিল্ডিং এখানেই কি শান্তি না। শান্তি হচ্ছে সবাই মিলে সবাই খেয়ে সবাই বাসস্থান থাকবে, সবাই শিক্ষা থাকবে, স্বাস্থ্য সেবা থাকবে, তবেই কিন্তু শান্তি। তো আসুন আমরা সেই কাজটি করি। বঙ্গবন্ধু সেটাই চেয়েছিলেন। দুর্ভাগ্য 3.5 বছরের মাথায় তাকে হত্যা করে দেশ অনেক পিছিয়ে গেছে, এমন জায়গা চলে গেছে গুছাই নিয়ে আসা খুবই কঠিন। তারপরও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি কাজ করে যাচ্ছেন। এখন তার কথা হচ্ছে যে আমরা একটা পরিচ্ছন্ন সমাজ ব্যবস্থা চাই, যেখানে করাপশনকে আমরা 0 টলারেন্সে নিয়ে যেতে চাই। অতএব আমাদের যারা সরকারি কর্মকর্তা কর্মচারী রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলবো, আপনাদের এসি ল্যান্ড অফিস, ভূমি অফিস
যেখানে যে যাক তাদের সঙ্গে সদ্ব্যবহার করবেন। তারা এই দেশের নাগরিক, তাদের ট্যাক্সের টাকায় আমাদের সকলের বেতন ভাতা সব কিছু আসে। তাদেরকে বঙ্গবন্ধু বলে গেছেন ইজ্জত দিয়ে কথা বলবেন, আমিও সেই কথা রিপিট করি, বঙ্গবন্ধুর কথা। তাদেরকে সম্মান দিয়ে কথা বলবেন, গেলে বসতে বলবেন, জামা কাপড় ময়লা দেখলে তাকে অবজ্ঞা করবেন না। মনে করবেন উনি যে কথা বলেছেন যে অনেকের বাবা মা তারা কৃষিকাজ করেছেন, আমার বাবাও কৃষিকাজ করেছেন, অতএব তারা এই দেশের নাগরিক, তাদের সম্মান দিতে হবে। ভালোভাবে কথা বলবেন, জিজ্ঞাসা করবেন কী কাজ, অনেকে বোঝেন না তাকে বুঝাই দেবেন, এইভাবে এইটা করেন, কি এখানে যান, এই অনলাইনে যান, অমুক জায়গায় যান। যে কটা মানে কিছু কিছু লোক আমরা পয়েন্ট করে দেবো, আমি আর রিপিট করছি না, যাদেরকে আমরা করে দেবো, নির্দিষ্ট একটা ফি হয়তো নিয়ে তারা সহযোগিতা করবে। আর তাছাড়া এখন যে অবস্থা হয়ে গেছে, অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ছেলে মেয়েদের কাছে আপনাদের আছে, ওদের বললে ওরাই দেখবেন অনলাইনে সব কাজ করতে পারবে, আপনার কারো কাছে যাওয়ারও দরকার হবে না। তো সেইটা অফিসাররাও সহযোগিতা করবেন, বুঝাই দেবেন, ধৈর্য ধরবেন। এবং ল্যান্ড অ্যাকুইজিশনের ব্যাপারে উনি যেটা প্রবলেমের কথা বলেছেন, এই প্রবলেমের সাথে সাথে আমাদের জেলা প্রশাসক মহোদয় তাদের থাকে যে এলএ সেকশন, সেদিকেও আপনাদের দৃষ্টি দিতে হবে। কিছু কিছু অফিসার কিন্তু আছে যারা বিভিন্ন ধরনের কূটকৌশল করে, বিভিন্ন আপনাদের নলেজে থাকে না, থেকে বিভিন্নভাবে হয়রানি করে পেমেন্টগুলি অত্যন্ত দীর্ঘ হয়ে যায়, যেগুলি প্রবলেম নেই, সেগুলিও আমাদেরকে দেখতে হবে। দেখে আমি এখানে এসে শুনেছি যে আপনি একজন স্মার্ট ডিসি, এখানে অনেক পরিবর্তন এনেছেন, অতএব এই পরিবর্তনটা আপনার রেভিনিউ সেকশনে একেবারে ভূমি অফিস পর্যন্ত আমরা দেখতে চাই। এবং এটা সেই পর্যায়ে গেলে আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব, যেমন আপনারা ভূমিহীন করেছেন, এখানে ল্যান্ড সার্ভিস একেবারে স্মার্ট করে যে কোনো ওর যে দুর্নাম মুক্ত করে সেটা আপনারা ঘোষণা দেওয়ার পর্যায়ে আসেন। আমরা অনুষ্ঠান করে ঘোষণা দিতে চাই মাননীয় প্রধানমন্ত্রীকে দিয়ে। সকলকে ধন্যবাদ। জয়।